এই ভিডিওটি দেখার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার যদি জাভা প্রোগ্রামিং সম্পর্কে কোনো নলেজ না থাকে, দ্যাট মিনস একদম জিরো নলেজ যদি হয়, তাহলে আপাতত আপনি ভিডিওটিকে একটু স্কিপ করেন। কারণ এই ভিডিওটিতে জাভা ভার্চুয়াল মেশিনের আর্কিটেকচার ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করা হয়েছে। আপনি যদি একদম ইনিশিয়াল স্টেজে থাকেন তাহলে ভিডিওটি দেখে আপনার কাছে বিষয়গুলো একটু কঠিন লাগতে পারে। তো আমি সাজেস্ট করব আপনি জাস্ট জাভার বেসিক পার্টটুকু কমপ্লিট করে দেন আপনি ভিডিওটি দেখেন, তাহলে আপনার এই আর্কিটেকচার ডায়াগ্রামটা বুঝতে অনেক সুবিধা হবে। আর যাদের অলরেডি জাভা প্রোগ্রামিং নিয়ে বেসিক নলেজ আছে বা যারা টুকটাক প্রোগ্রামিং করেছেন তারা ভিডিওটি দেখতে পারেন। তো আমরা সবাই জানি যে জেমস গসলিং, যিনি কিনা প্রথম এই জাভা ভার্চুয়াল মেশিন, দ্যাট মিনস এই কাল্পনিক মেশিন কিন্তু আবিষ্কার করে। এবং এই জেভিএমের যে আর্কিটেকচার, এটা কিন্তু একটু কমপ্লিকেটেড। দেখা যায় অনেক জাভা ডেভেলপার আছে যাদের এই জেভিএম সম্পর্কে প্রপার কোনো নলেজ নাই। বাট আপনি যদি কোনো বড় সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে জাভা ডেভেলপার হিসেবে ভাইবা দিতে যান, তাহলে অনেক সময় আপনাকে কোশ্চেন করা হতে পারে যে জেভিএমের আর্কিটেকচার সম্পর্কে কিছু বলো, বা বুটস্ট্র্যাপ লোডার কি, বা এক্সটেনশন লোডার কি, বাট এগুলো কীভাবে কাজ করে। তখন কিন্তু অনেকেই অ্যান্সারগুলো দিতে পারে না। তো এই জন্য অ্যাজ এ জাভা ডেভেলপার হিসেবে আমাদের এই জেভিএম আর্কিটেকচার সম্পর্কে প্রপার নলেজ থাকা উচিত। আর একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে যেখানে বাইরের কান্ট্রির ডেভেলপাররা নিজেরাই এক একটা আর্কিটেকচার ফ্রেমওয়ার্ক তারা ডেভেলপ করে ফেলছে, সেখানে অ্যাজ এ বাংলাদেশি ডেভেলপার হিসেবে আমরা কিন্তু তাদের এই আর্কিটেকচারগুলো নিয়ে স্টাডি করতে পারি। এতে করে আমরা কিন্তু একসময় এই নতুন নতুন ফ্রেমওয়ার্ক বা আর্কিটেকচারগুলো ডেভেলপ করা নিয়ে আমরাও চিন্তা করতে পারবো। তো কথা না বাড়িয়ে শুরু করি জাভা ভার্চুয়াল মেশিনের আর্কিটেকচার ডায়াগ্রাম নিয়ে। তো আমরা এখন সবাই জানি যে জেভিএম অ্যাকচুয়ালি কী করে। জেভিএম করে সে বাইট কোডগুলোকে সে কনভার্ট করে মেশিন এক্সিকিউটেবল করে রূপান্তর করে। দ্যাট মিনস সে একটা রান টাইম ইনভায়রনমেন্ট প্রোভাইড করছে। এবং এই জেভিএম যে শুধুমাত্র উইন্ডোজের জন্য লেখা তা না, এটা কিন্তু উইন্ডোজ, ম্যাক্স, লিনাক্স ডিফারেন্ট টাইপের অপারেটিং সিস্টেমের জন্য এটা লেখা হয়েছে। বাট আমরা কিন্তু যখন কোনো জাভা প্রোগ্রাম লিখবো, আমরা কিন্তু শুধুমাত্র জেভিএমের উদ্দেশ্যে লিখবো, আমরা কিন্তু কোনো মেশিনের উদ্দেশ্যে কোড লিখবো না। আমরা জেভিএমের উদ্দেশ্যে কোড লিখবো। জেভিএম কী করবে, এই ডট ক্লাস ফাইলগুলোকে সে কনভার্ট করে সে মেশিন এক্সিকিউটেবল করে কনভার্ট করে দিবে। তো এই জেভিএমের ফুল আর্কিটেকচারটাকে আমরা তিনটা সাবসিস্টেমে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্লাস লোডার সাবসিস্টেম, একটা হচ্ছে রান টাইম ডাটা এরিয়া এবং এক্সিকিউশন ইঞ্জিন। তো প্রথমে রয়েছে কি ক্লাস লোডার সাবসিস্টেম, অ্যান্ড দিস ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ দ্য জেভিএম আর্কিটেকচার। এবং এই ক্লাস লোডার সাবসিস্টেমকে আমরা আবার তিনটা ফেসে ভাগ করতে পারি। একটা হচ্ছে লোডিং, লিঙ্কিং অ্যান্ড ইনিশিয়ালাইজেশন। তো প্রথমেই আমরা আলোচনা করব লোডিং নিয়ে। তো লোডিংয়ের মধ্যে আবার তিন ধরনের ক্লাস লোডার আছে। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ ক্লাস লোডার, একটা হচ্ছে এক্সটেনশন ক্লাস লোডার এবং একটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা সিস্টেম ক্লাস লোডার। তো এখন আমরা দেখব যে ক্লাস লোডার অ্যাকচুয়ালি কী। তো আমরা যখন কোনো ডট জাভা এক্সটেনশন কোনো প্রোগ্রাম ফাইলকে যখন আমরা কম্পাইল করি, তখন কি হয়, ডট ক্লাস নামে একটা ইন্টারমিডিয়েট বাইট কোড সমন্বিত একটা ক্লাস ক্রিয়েট হয়। এবং ক্লাস লোডার তখন কি করে, সেই ডট ক্লাস ফাইলটিকে নিয়ে সে হচ্ছে মেমোরিতে লোড করে। তো আমরা এখন এই তিন ধরনের ক্লাস লোডার নিয়ে আলোচনা করব: বুটস্ট্র্যাপ ক্লাস লোডার, এক্সটেনশন ক্লাস লোডার অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্লাস লোডার। তো এই বুটস্ট্র্যাপ ক্লাস লোডার কী করে, এই বুটস্ট্র্যাপ ক্লাস লোডার আমরা যখন জেডিকে বা জিআরই ইনস্টল করি, তখন জিআরই ডট লাইব্রেরি এই ডিরেক্টরির মধ্যে যে সমস্ত কোর জাভা লাইব্রেরি থাকে, স্পেশালি আরটি ডট জার, এগুলোকে লোড করে। তো এখন আমরা দেখব যে বুটস্ট্র্যাপ ক্লাস লোডার অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তো বুটস্ট্র্যাপ ক্লাস লোডার কী করে, যে আরটি ডট জার এই লাইব্রেরির মধ্যে যে ডট ক্লাস ফাইল থাকে সেটাকে সে লোড করে রান টাইম জারে সে হচ্ছে স্টোর করে। দ্যাট মিনস রান টাইম মেমোরিতে সে নিয়ে যায়। একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন, যখন আমরা সিস্টেম ডট আউট লিখি, তখন এই সিস্টেম কোথা থেকে আসতেছে এটা নিয়ে কিন্তু আমাদের কোনো হেডেক নেই। বাট এই সিস্টেম লেখার জন্য আমাদেরকে কিন্তু ইম্পোর্ট ডট জাভা ডট ল্যাং, দ্যাট মিনস এই জাভা ল্যাং প্যাকেজ কিন্তু আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। দ্যাট মিনস সিস্টেম কিন্তু এই জাভা ল্যাং প্যাকেজ থেকে আসছে। বাট এই ল্যাং প্যাকেজ এটাও কিন্তু আমরা ইম্পোর্ট করি না, বিকজ আইডি কিন্তু আমাদেরকে এগুলো প্রোভাইড করে দেয়। তো এই সিস্টেম ক্লাসটা কিন্তু লেখা থাকে কি জাভা ডট ল্যাং প্যাকেজের মধ্যে। এবং এই জাভা ডট ল্যাং প্যাকেজটা আবার কোথায় থাকে, এটা কিন্তু আরটি ডট জার এই লাইব্রেরির মধ্যে থাকে, যেগুলো অ্যাকচুয়ালি জিআরই অবলিক লাইব্রেরি এই ডিরেক্টরির মধ্যে অবস্থান করে। তো বুটস্ট্র্যাপ ক্লাস লোডার কী করে, বুটস্ট্র্যাপ ক্লাস লোডার একদম হচ্ছে রান টাইমে এই আরটি ডট জার থেকে এই সিস্টেম ক্লাসকে সে নিয়ে যায় একদম রান টাইম মেমোরিতে। তো এই বুটস্ট্র্যাপ ক্লাস লোডার কী করলো, সেই আগে থেকে প্রি কম্পাইল এই ট্রাস্টেড এই সিস্টেম ক্লাসটিকে সে হচ্ছে আরটি ডট জার থেকে একদম রান টাইমে সে লোড করে দিল। তো এরপরে রয়েছে কি এক্সটেনশন ক্লাস লোডার। তো এক্সটেনশন ক্লাস লোডার অ্যাকচুয়ালি কী করে, সে হচ্ছে জিআরই অবলিক এলআইবি অবলিক এক্সটেনশন এই ফোল্ডারের মধ্যে যে সমস্ত লাইব্রেরিগুলো আমরা ইন্টিগ্রেট করে রাখি, বা আমরা যদি কোনো থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করি, সে ওই লাইব্রেরিগুলোকে একদম রান টাইমে সে লোড করে দেয় জেভিএমে। তো আমরা বলতে পারি এক্সটেনশন এই ক্লাস লোডারটা বুটস্ট্র্যাপের চাইল্ড লোডার। দ্যাট মিন বুটস্ট্র্যাপ হলো প্যারেন্ট লোডার এবং তার চাইল্ড লোডার হলো এক্সটেনশন ক্লাস লোডার। তো আমি সাপোজ একটা এক্সাম্পল দিই, যখন আমরা জাভার ওরাকল ডাটাবেজ নিয়ে কাজ করব, তখন এই ওরাকল ডাটাবেজের সাথে আমাদের প্রোগ্রামগুলো কানেক্ট করার জন্য আমাদেরকে জেডিবিসি লাইব্রেরি ইন্টিগ্রেট করতে হয়।
তো এই যে থার্ড পার্টি লাইব্রেরি বা হচ্ছে এক্সট্রা যে লাইব্রেরিগুলো আমরা ইন্টিগ্রেট করি সেই লাইব্রেরিগুলো কী করে এক্সটেনশন ক্লাস লোডার সেগুলোকে একদম জিভিএমের রান টাইমে সে লোড করে দেয়। তো এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন ক্লাস লোডার। তো অ্যাপ্লিকেশন লোডার অ্যাকচুয়ালি কী করে, তো আমরা যখন কোনো অ্যাপ ক্রিয়েট করি তখন এটাকে কম্পাইল করার পর কিন্তু অ্যাপ ডট ক্লাস ফাইল ক্রিয়েট হয়। তো এই লোডারটা এই ক্লাস ফাইলটিকে রান টাইম মেমোরিতে সে লোড করে দেয়। তো এখন আমরা দেখবো যে ক্লাস লোডার সাবসিস্টেমের মধ্যে একটা ফেজ ছিল, সেটা হচ্ছে লিঙ্কিং ফেজ। তো লিঙ্কিং ফেজটা কীভাবে কাজ করে, তো এই লিঙ্কিং ফেজের আবার 3টা স্টেপ আছে, একটা হচ্ছে ভেরিফাই, প্রিপেয়ার অ্যান্ড রিজলভ। তো ভেরিফাই দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারি যে বাইট কোড ভেরিফায়ার, যে যখন হচ্ছে ক্লাস ফাইলগুলো মেমোরিতে লোড হয় তখন এই ভেরিফাই কী করে, সে হচ্ছে বাইট কোডগুলোকে ভেরিফাই করে যে এগুলোতে কোনো ইরোর আছে কি না। তো যদি কোনো ইরোর পেয়ে থাকে জেভিএম তাহলে হচ্ছে আমরা অনেক সময় লিঙ্কেজ ইরোর বা হচ্ছে আমরা ভেরিফাই ইরোর এই ধরনের কিছু এক্সেপশন পেয়ে থাকি। তো এরপরে স্টেপটা হচ্ছে প্রিপেয়ার, যেখানে একটা ক্লাসের মধ্যে যে সমস্ত স্ট্যাটিক ফিল্ড বা স্ট্যাটিক ভেরিয়েবলগুলো থাকে সেগুলোর জন্য মেমোরি অ্যালোকেট করা হয়। দ্যাট মিনস মেমোরি অ্যালোকেট করে তাদেরকে একটা ডিফল্ট ভ্যালুতে অ্যাসাইন করা হয়। তো এরপরে হচ্ছে রিজলভ। এই স্টেপে কী করা হয় যে যখন কোনো একটা ক্লাস, ফিল্ড বা মেথড এগুলোর জন্য যে সমস্ত সিম্বলিক রেফারেন্স আমরা ক্রিয়েট করি ওই রেফারেন্সগুলোকে মেথড এরিয়া থেকে একটা অ্যাকচুয়াল রেফারেন্স বা অরিজিনাল রেফারেন্সে রিপ্লেস করে দেওয়া হয়। এরপরে লাস্ট যে স্টেজ সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এবং এইটাই হচ্ছে ক্লাস লোডিং সাবসিস্টেমের একদম ফাইনাল ফেজ, যেই ফেজে সমস্ত স্ট্যাটিক ভেরিয়েবলগুলোকে একটা অরিজিনাল ভ্যালুতে অ্যাসাইন করা হয়, এবং যদি কোনো স্ট্যাটিক ইনিশিয়ালাইজার থাকে সেগুলোকে অ্যাট এ টাইম এক্সিকিউশন করা হয়। তো এখন আমরা জেভিএম আর্কিটেকচারে একদম সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টটা নিয়ে ডিসকাস করব, এবং সেটি হচ্ছে রান টাইম ডাটা এরিয়া। আমরা যেমন আমাদের টাকা পয়সাগুলোকে সেভ করে রাখার জন্য ব্যাংকের দরকার হয়, ঠিক একইভাবে জেভিএমও এই সমস্ত ক্লাস ফাইলগুলোকে স্টোর করার জন্য এবং এক্সিকিউশন করার জন্য একটা মেমোরি এরিয়ার দরকার হয়, এবং এই মেমোরি এরিয়াটাই হলো রান টাইম ডাটা এরিয়া। তো এই রান টাইম ডাটা এরিয়ার মধ্যে আরও 5 ধরনের মেমোরি ডাটা এরিয়া আছে। একটা হচ্ছে মেথড এরিয়া, হিপ মেমোরি, স্ট্যাক মেমোরি, পিসি রেজিস্টার অ্যান্ড নেটিভ মেথড স্ট্যাক। তো এখন আমরা দেখব এই 5 ধরনের মেমোরি ডাটা এরিয়াতে কী কী কাজ সম্পন্ন হয়। তো প্রথমে হচ্ছে মেথড এরিয়া। তো এই মেথড এরিয়াতে সব ধরনের ক্লাস লেভেল ডাটা, সেটা হতে পারে স্ট্যাটিক কোনো ফিল্ড, স্ট্যাটিক কোনো মেথড বা স্ট্যাটিক কোনো মেথড ডাটা, এভরিথিং দ্যাট মিনস যেগুলো অ্যাকচুয়ালি ক্লাস লেভেল সেই সমস্ত ডাটাগুলো স্টোর করা হয় মেথড এরিয়াতে। যেমন আমরা যখন কোনো ক্লাস ক্রিয়েট করি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস টিচার, এখানে আমরা একটা ক্লাস লেভেল ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যে স্ট্যাটিক ইন্টিজার কাউন্ট। এই ধরনের স্ট্যাটিক ভেরিয়েবল বা ফিল্ডগুলো এই এরিয়াতে স্টোর হয়। তো এরপরে রয়েছে হিপ এরিয়া। তো এই হিপ এরিয়াতে সব ধরনের অবজেক্ট, ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং অ্যারে স্টোর করা হয়। যেমন আমরা যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করি, যখন নিউ কিওয়ার্ডের মাধ্যমে যখন আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করে ফেলি, সেই ধরনের অবজেক্ট বা ইনস্ট্যান্স ভেরিয়েবল বা কোনো অ্যারে যখন ডিক্লেয়ার করি সেগুলো এই হিপ মেমোরিতে স্টোর হয়। এবং এই হিপ মেমোরি এটা ক্রিয়েট হয় একদম জেভিএমের স্টার্টআপে যখন সে অ্যাকচুয়ালি কাজটা শুরু করে। তো অনেক সময় দেখবেন যে আমরা আউট অফ মেমোরি এক্সেপশন পেয়ে থাকি। তো এক্সেপশনটা পাওয়ার একমাত্র কারণ যে যখন হিপ মেমোরি সাফিসিয়েন্ট মেমোরি সে পায় না স্টার্টিংয়ের সময়, তখনই কিন্তু আমরা পেয়ে যাই যে আউট অফ মেমোরি এক্সেপশন। এবং এরপরে রয়েছে স্ট্যাক এরিয়া, এবং এই স্ট্যাক এরিয়াতে সব ধরনের লোকাল ভেরিয়েবলগুলো ক্রিয়েট হয় এই স্ট্যাক মেমোরিতে। এই স্ট্যাক মেমোরিটা কিন্তু আবার থ্রেড সেফ, যে এটা কিন্তু কোনো রিসোর্স শেয়ার করে না। বাট হিপ মেমোরির কথা যদি আমরা চিন্তা করি, যে হিপ মেমোরি কিন্তু আবার মেমোরি সে শেয়ার করে, ডিফারেন্ট টাইপের থ্রেডের মধ্যে সে হচ্ছে মেমোরি শেয়ার করে, এই কারণে হিপ মেমোরি কিন্তু থ্রেড সেফ না। এই স্ট্যাক মেমোরিকে আবার 3টা সেকশনে ভাগ করা যায়, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল অ্যারে, অপারেন্ড স্ট্যাক এবং ফ্রেম ডাটা। এই লোকাল ভেরিয়েবল অ্যারে এটার কাজ হলো সব ধরনের লোকাল ভেরিয়েবলকে স্টোর করা, এবং অপারেন্ড স্ট্যাক এটা হচ্ছে একটা মডিউলের মধ্যে যে সমস্ত অপারেন্ডগুলো ইউজ করা হয় সেগুলোকে স্টোর করে রাখবে। তো এরপরে হচ্ছে ফ্রেম ডাটা। এই ফ্রেম ডাটা অ্যাকচুয়ালি কী করে, যে কোনো মডিউলের মধ্যে সে যদি ক্যাচ ব্লক খুঁজে পায়, এই ক্যাচ ব্লক ইনফরমেশনগুলোকে সে হচ্ছে ফ্রেম ডাটা মেনটেন করে, এবং যদি কোনো ব্লকে কোনো এক্সেপশন থাকে তাহলে সেই ব্লকের এই এক্সেপশনগুলোকে সে হচ্ছে মেনটেন করে। এবং এরপরে রয়েছে পিসি রেজিস্টার। আমরা যখন কোনো প্রোগ্রামে কোনো থ্রেড ক্রিয়েট করি, যখনই একটা নতুন থ্রেড ক্রিয়েট করা হয় তখনই সাথে সাথে একটা নতুন পিসি রেজিস্টারও ক্রিয়েট হয়ে যায়, এবং এই পিসি রেজিস্টারের কাজ হলো কারেন্ট যে ইনস্ট্রাকশনগুলো থাকে সেগুলোকে এক্সিকিউট করা, এবং কারেন্ট ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করার পরপরই নতুন যে সমস্ত আবার ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলোকে আবার আপডেট করে দেয়। দ্যাট মিনস এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে। এবং এরপরে রয়েছে নেটিভ মেথড স্ট্যাক, এবং এই নেটিভ মেথড স্ট্যাকের কাজ হলো সব ধরনের নেটিভ ইনফরমেশনগুলো স্টোর করে রাখা, এবং যখনই কোনো নতুন কোনো থ্রেড ক্রিয়েট হয় তখনই ওটার জন্য একটা নেটিভ মেথড স্ট্যাকও ক্রিয়েট হয়ে যায়। তো এরপর আমরা এখন দেখবো জেভিএম আর্কিটেকচারের একদম থার্ড মোস্ট ইম্পর্টেন্ট যে কম্পোনেন্ট সেটি হচ্ছে এক্সিকিউশন ইঞ্জিন। সমস্ত বাইট কোডগুলোকে যখন রান টাইম ডাটা এরিয়াতে অ্যাসাইন করা হয় তখন এগুলোকে এক্সিকিউশন করার মেইন কাজটাই করে থাকে কিন্তু এক্সিকিউশন ইঞ্জিন। দ্যাট মিনস এটাকে আমরা একটা অ্যাকচুয়াল ইঞ্জিন বলতে পারি, যেটা কি করে বাইট কোডগুলোকে কনভার্ট করে একদম
এক্সিকিউটেবল মেশিন কোডে সে কনভার্ট করে দেয়। শুধুমাত্র বাইট কোড না, বাইট কোডের সাথে যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো থাকে সেগুলোকেও সে এক্সিকিউশন করে ওয়ান বাই ওয়ান। এবং এই এক্সিকিউশন করার জন্য সে 3টা সিস্টেম ইউজ করে, একটা হচ্ছে ইন্টারপ্রেটার, একটা হচ্ছে জিআইটি কম্পাইলার এবং আরেকটা হচ্ছে গার্বেজ কালেক্টর। এবং এই ইঞ্জিন যখন সব কিছু এক্সিকিউশন করতে থাকে তখন যদি তার কোনো নেটিভ লাইব্রেরি দরকার হয় তখন এই নেটিভ মেথড ইন্টারফেস, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি জেএনআই, সে কী করে ওই সমস্ত নেটিভ লাইব্রেরিগুলো তাকে প্রোভাইড করে দেয়। তো এখন আমরা দেখবো যে ইন্টারপ্রেটার অ্যাকচুয়ালি কী কাজ করে। তো ইন্টারপ্রেটার মেইন যে কাজ সে হচ্ছে বাইটকোডগুলোকে রিড করে, ইন্টারপ্রেট করে এবং সে হচ্ছে লাইন বাই লাইন সে হচ্ছে এক্সিকিউট করে। এবং এই ইন্টারপ্রেটার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটি হলো আমরা যদি কোনো মেথডকে বারবার কল করি তাহলে ইন্টারপ্রেটার কী করে আবার প্রথম থেকে সে হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন সে এক্সিকিউট করে, আবার সে হচ্ছে ইন্টারপ্রেট করা শুরু করে। এর ফলে কী হয় যে টোটাল সিস্টেমটাকে এক্সিকিউট করতে ইন্টারপ্রেটারে বেশ খানিকটা সময় লেগে যায়। তো এরপর হচ্ছে জিআইটি কম্পাইলার। তো ইন্টারপ্রেটারের ক্ষেত্রে যে বড় একটা অসুবিধা ছিল সেটিকে আমরা ওভারকাম করতে পারছি আবার জিআইটি কম্পাইলারের মাধ্যমে। যে ইন্টারপ্রেটারে কী হতো যে যখন আমি কোনো মেথডকে বারবার কল করতাম রিপিটেড টাইম কলের জন্য, ইন্টারপ্রেটার কী করে প্রত্যেকবার আবার লাইন বাই লাইন সে এক্সিকিউট করতো। তো এর ফলে পুরো সিস্টেমটা একটু স্লো হয়ে যেত। বাট জিআইটি কম্পাইলার সে একসাথে সমস্ত বাইট কোডগুলোকে, ইন্টার বাইট কোডগুলোকে সে নেটিভ কোডে কনভার্ট করে দিতে পারে। এবং এই নেটিভ কোডকে রিপিটেড টাইম যখন আমরা মেথড কল করি তখন অ্যাট এ টাইম এটাকে ইউজ করা যায়। এর ফলে কী হয় যে হোল সিস্টেমের পারফরমেন্সটা বেড়ে যায়। তো এই জন্য এক্সিকিউশন ইঞ্জিন কী করে যে যখনই সে সিস্টেমের মধ্যে কোনো রিপিটেড কোড খুঁজে পায় সে জিআইটি কম্পাইলারের মাধ্যমে ইন্টার বাইট কোডগুলোকে সে হচ্ছে নেটিভ কোডে কনভার্ট করে দেয়, যাতে করে নেটিভ কোডকে মেথড কলের সময় একদম ডিরেক্টলি ইউজ করা যায়। এর ফলে সিস্টেমের পারফরমেন্স অনেক বেড়ে যায়। এবং এই জিআইটি কম্পাইলারের এই ফুল প্রসেসটা কমপ্লিট করতে আবার 4টা সিস্টেমের দরকার হয়। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, কোড অপটিমাইজার, টার্গেট কোড জেনারেটর অ্যান্ড প্রোফাইলার। তো ইন্টারমিডিয়েট কোড জেনারেটর কী হয়, সমস্ত ইন্টারমিডিয়েট কোডগুলো প্রডিউস হয় এবং এই ইন্টারমিডিয়েট কোডগুলোকে অপটিমাইজ করে বেটার পারফরমেন্সে নিয়ে যাওয়ার কাজটা করে থাকে আবার কোড অপটিমাইজার। এবং এরপর হচ্ছে টার্গেট কোড জেনারেটর, সে কী করে সমস্ত বাইট কোডগুলোকে মেশিন কোড বা নেটিভ কোডে কনভার্ট করা মেইন কাজটা করে থাকে টার্গেট কোড জেনারেটর। এরপর হচ্ছে প্রোফাইল, এটা একটা স্পেশাল কম্পোনেন্ট যেটা কী করে যে সিস্টেমের মধ্যে কোনো মেথড মাল্টিপল টাইম কল করা হয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলো সে ফাইন্ড আউট করে। এবং এরপরে এক্সিকিউশন ইঞ্জিনের লাস্ট যে কম্পোনেন্ট সেটি হচ্ছে গার্বেজ কালেক্টর। এবং গার্বেজ কালেক্টর কী করে প্রজেক্টের মধ্যে যে সমস্ত আনরেফারেন্সড বা আনইউজড অবজেক্টগুলো থাকে সেগুলোকে ক্লিন আপ করে। এবং আমরা যখন কোড করি তখন আমাদের কোডের মধ্যে এই আনরেফারেন্সড অবজেক্টগুলোকে ক্লিন করার জন্য আমরা system.gc এই লাইনটা লিখে থাকি। এবং এই গার্বেজ কালেক্টর কিন্তু ওই সমস্ত অবজেক্টগুলোকে সে ক্লিন আপ করতে পারবে যেগুলো অ্যাকচুয়ালি নিউ কিওয়ার্ডের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে। যদি আমরা নিউ কিওয়ার্ড ছাড়া কোনো অবজেক্ট ক্রিয়েট করে থাকি সেগুলোকে ক্লিন করার জন্য কিন্তু আবার system.gc লিখলে হবে না, সেগুলোকে লেখার জন্য আবার ফাইনালাইজ মেথডের দরকার হবে। তো এরপর একদম লাস্ট যেটা রয়েছে জাভা নেটিভ ইন্টারফেস, এটা আমি অলরেডি ডিসকাস করেছি যে এক্সিকিউশন ইঞ্জিন যখন পুরো সিস্টেমটাকে এক্সিকিউট করবে তখন তার যদি কোনো নেটিভ লাইব্রেরি দরকার হয় তখন এই জেএনআই সে তাকে নেটিভ লাইব্রেরিগুলো প্রোভাইড করে দিবে। এবং এই ছিল জেভিএম আর্কিটেকচারের ফুল ডায়াগ্রাম। এবং আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে পুরো ইন্টার সিস্টেমটাকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করি এই লেকচারটি দেখার পর জেভিএম নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না এবং আপনি জেভিএম রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন যদি আপনাকে ভাইভাতে করা হয় আপনি অবশ্যই ইনশাআল্লাহ অ্যান্সার দিতে পারবেন। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ।